হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই দুটি প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে থাকছে। প্রথম প্রশ্ন, গ্রামসির নাগরিক সমাজ ও আধিপত্যের তত্ত্ব শাসক শ্রেণীর ক্ষমতার নতুন দৃষ্টিভঙ্গি হিসাবে ব্যাখ্যা করো। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে গ্রামসির নাগরিক সমাজ ও আধিপত্যের তত্ত্ব আলোচনা করো বা ধারণা আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ইতালীয় মার্ক্সবাদী তাত্ত্বিক অ্যান্তোনিও গ্রামসি বিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তার বিখ্যাত পার্সিয়ান নোটসবুক গ্রন্থে তিনি সনাতন মার্ক্সবাদের অর্থনীতি নির্ভর ব্যাখ্যার বাইরে গিয়ে রাজনীতি ও সংস্কৃতির ওপর গুরুত্ব আরোপ করেন। গ্রামসি দেখান যে পুঁজিবাদী সমাজে শাসক শ্রেণী কেবল পুলিশ বা সেনাবাহিনীর মতো বল প্রয়োগকারী শক্তির মাধ্যমে টিকে থাকে না, বরং তারা এক ধরনের মতাদর্শগত প্রভাব বিস্তারের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে। এই প্রেক্ষাপটকেই গ্রামসি নাগরিক সমাজ মানে সিভিল সোসাইটি এবং আধিপত্য বা হেজিমনির ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, গ্রামসির তত্ত্বের মূল প্রতিপাদ্য মানে মূল বিষয়। আধিপত্য বা হেজিমনি কি দেখো, কনসেপ্ট অফ হেজিমনি। গ্রামসির মতে আধিপত্য বলতে নিছক রাজনৈতিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ বোঝায় না। এটি হলো এক ধরনের নৈতিক ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব। শাসক শ্রেণী তাদের নিজস্ব মূল্যবোধ, সংস্কৃতি এবং চিন্তাধারাকে সমাজের সাধারণ মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে দেয় যে শোষিত শ্রেণী শাসক শ্রেণীর স্বার্থকেই নিজেদের স্বার্থ বলে মনে করতে শুরু করে। অর্থাৎ জোর করে নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত সম্মতি আদায় করে শাসন করাই হলো হেজিমনি। গ্রামসি বুঝিয়েছিলেন যে রাষ্ট্র শুধু বল প্রয়োগের যন্ত্র নয়, এটি সম্মতির ভিত্তিতেও কাজ করে। এবার তারপরে পয়েন্ট দেখো, নাগরিক সমাজ ও রাজনৈতিক সমাজের পার্থক্য। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এবারে এটা বোঝো, পার্থক্যটা বোঝো, নাগরিক সমাজ আর রাজনৈতিক সমাজের মধ্যে পার্থক্য। গ্রামসি রাষ্ট্রের কাজকে বোঝানোর জন্য সমাজকে দুটি স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে পলিটিক্যাল সোসাইটি আর একটা হচ্ছে সিভিল সোসাইটি। রাজনৈতিক সমাজ হলো রাষ্ট্রের বল প্রয়োগকারী সংস্থা, যেমন পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা ইত্যাদি। যখন জনগণ বিদ্রোহ করে তখন রাষ্ট্র এই শক্তি ব্যবহার করে। অন্যদিকে নাগরিক সমাজ হলো পরিবার, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম, ক্লাব বা ট্রেড ইউনিয়নের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমষ্টি। গ্রামসির মতে আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে শাসক শ্রেণী এই নাগরিক সমাজের মাধ্যমেই তাদের আধিপত্য বজায় রাখে। নাগরিক সমাজ মানুষের মনে শাসকের মতাদর্শ ঢুকিয়ে দেয়, ফলে মানুষ ব্যবস্থার বিরুদ্ধে সহজে প্রতিবাদ করে না। এবার পরের পয়েন্ট হচ্ছে সম্মতি উৎপাদন ও ক্ষমতার নতুন দৃষ্টিভঙ্গি। সনাতন মার্ক্সবাদ মনে করে অর্থনীতির ভিত্তি পরিবর্তন হলেই সমাজের উপরিকাঠামো বদলে যাবে। কিন্তু গ্রামসি দেখান যে পশ্চিমের উন্নত দেশগুলিতে নাগরিক সমাজ অত্যন্ত শক্তিশালী। সেখানে রাষ্ট্র সরাসরি লাঠি বা বন্দুক দিয়ে শাসন করে না, তারা শিক্ষা, সংস্কৃতি, মিডিয়ার মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে পুঁজিবাদকে স্বাভাবিক এবং ন্যায্য বলে মনে হয়। একে গ্রামসি বলেন কমন সেন্স বা সাধারণ কর্মকাণ্ড। শাসক শ্রেণী তাদের আধিপত্য এমন সূক্ষ্মভাবে বিস্তার করে যে শোষিত মানুষ বুঝতেই পারে না তারা শোষিত হচ্ছে, ফলে বিপ্লব করা কঠিন হয়ে পড়ে। তারপরে কি পরের পয়েন্ট হচ্ছে দেখো, অবস্থানগত যুদ্ধ। এখানে কি বলা হচ্ছে, গ্রামসি বলেছেন যেহেতু নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি শাসক শ্রেণীর স্বার্থ রক্ষায় প্রথম দুর্গ ও পরীক্ষা হিসাবে কাজ করে, তাই সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই সফল হতে পারে না। বিপ্লবীদের প্রথমে নাগরিক সমাজের দীর্ঘস্থায়ী মতাদর্শগত সংগ্রাম চালাতে হবে, যাকে তিনি ওয়্যার অফ পজিশন বা অবস্থানগত যুদ্ধ বলেছেন।
এর মাধ্যমে শ্রমিক শ্রেণীকে তাদের নিজস্ব পাল্টা আধিপত্য তৈরি করতে হবে এবং বুদ্ধিজীবীদের সহায়তায় জনগণের মন জয় করতে হবে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় অ্যান্তোনিও গ্রামসি মার্ক্সবাদকে যান্ত্রিকতার হাত থেকে রক্ষা করে তাকে আরও মানবিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে আধুনিক রাষ্ট্রে ক্ষমতা কেবল বন্দুকের নলে থাকে না, তা থাকে মানুষের মন ও চেতনায়। শাসক শ্রেণী কীভাবে নাগরিক সমাজকে ব্যবহার করে, জনগণের সম্মতি আদায় করে, এই নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্যই গ্রামসি রাষ্ট্রবিজ্ঞানে অমর হয়ে আছেন। তার এই তত্ত্ব আজও মিডিয়া ও সাংস্কৃতিক রাজনীতি বুঝতে সাহায্য করে। এবার পরের প্রশ্ন আজকের ক্লাসে, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা রিলেটিভ অটোনমি যেটা আছে সেটা আলোচনা করতে বলা হচ্ছে। রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা সম্পর্কে মার্ক্সবাদীদের মত বা মার্ক্সবাদীদের বিশ্লেষণ। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, চিরাচরিত বা সনাতন মার্ক্সবাদী তত্ত্বে রাষ্ট্রকে সাধারণত শোষক শ্রেণীর হাতে শোষিত শ্রেণীর দমন করার একটি যন্ত্র হিসাবে দেখা হতো। কমিউনিস্ট ইস্তেহার এ কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস রাষ্ট্রকে বুর্জোয়া শ্রেণীর ম্যানেজিং কমিটি বলে অভিহিত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে নব্য মার্ক্সবাদী তাত্ত্বিকরা, বিশেষ করে অ্যান্টোনিও গ্রামসি, লুই আলথুসাস এবং নিকোস পোলান্তাস এই যান্ত্রিক ব্যাখ্যার বিরোধিতা করেন। তারা যুক্তি দেন যে রাষ্ট্র সবসময় কেবল শাসক শ্রেণীর আজ্ঞাবহ দাস হিসাবে কাজ করে না, বরং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র শাসক শ্রেণীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় রাষ্ট্রের এই বিশেষ ক্ষমতাকেই রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য বলা হয়। এবার মূল আলোচনাটা তোমরা বুঝে নাও। এবারে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য সম্পর্কে মূল আলোচনাটা বোঝো। প্রথম পয়েন্ট আছে মার্ক্স ও এঙ্গেলসের ঐতিহাসিক বিশ্লেষণ। এখানে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি স্বয়ং মার্ক্সের রচনাতেই প্রথম ফুটে ওঠে। তার বিখ্যাত গ্রন্থ দ্য 18 বুমেয়ার অফ লুই বোনাপার্ট এ তিনি দেখিয়েছিলেন যে ফ্রান্সে যখন পরস্পর বিরোধী শ্রেণীগুলো ক্ষমতার প্রায় সমান ও ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল, তখন রাষ্ট্রশক্তি বা লুই বোনাপার্ট কারো পক্ষ না নিয়ে নিজের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ যখন বিবদমান শ্রেণীগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, তখন রাষ্ট্র সাময়িকভাবে কোনো নির্দিষ্ট শ্রেণীর কিরানক না হয়ে আপেক্ষিক স্বাধীনতা ভোগ করে। এঙ্গেলস তার অরিজিন অব দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে এই ব্যতিক্রমী অবস্থার কথা স্বীকার করেছেন। তারপরে আছে কাঠামোগত মার্ক্সবাদ ও নিকোস পোলান্তাস। কাঠামোগত মার্ক্সবাদ ও নিকোস পোলান্তাস, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটিকে তাত্ত্বিকভাবে সবচেয়ে মজবুত ভিত্তি দেন ফরাসি সমাজবিজ্ঞানী নিকোস পোলান্তাস। তার মতে রাষ্ট্র যদি সরাসরি এবং সবসময় পুঁজিপতিদের হুমকি মেনে চলে, তবে তা দীর্ঘমেয়াদে পুঁজিবাদী ব্যবস্থার জন্যই ক্ষতিকর হতে পারে। পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার স্বার্থেই রাষ্ট্রকে ধনিক শ্রেণী বা পুঁজিপতিদের প্রত্যক্ষ প্রভাব থেকে কিছুটা দূরে বা স্বাধীন থাকতে হয়। পোলান্তাস যুক্তি দেন, রাষ্ট্র পুঁজিপতিদের স্বল্পমেয়াদী স্বার্থ উপেক্ষা করে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করে। যেমন রাষ্ট্র শ্রমিকদের জন্য কল্যাণমূলক আইন পাস করতে পারে, যা আপাত দৃষ্টিতে পুঁজিপতিদের বিরোধী মনে হলেও আসলে তা শ্রমিক বিপ্লব প্রতিরোধ করে পুঁজিবাদী কাঠামোকেই রক্ষা করে। তাই রাষ্ট্রের এই স্বাধীনতা বা স্বাতন্ত্র্য মূলত পুঁজিবাদকে বাঁচানোরই কৌশল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে রাব মিলিব্যান্ড এবং
পোলান্তাসের বিতর্ক, মিলিব্যান্ড অ্যান্ড পোলান্তাসের বিতর্ক, এই অংশটাই কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের স্বাতন্ত্র্য নিয়ে মিলিব্যান্ড এবং পোলান্তাসের বিতর্ক অত্যন্ত বিখ্যাত। মিলিব্যান্ড তার দ্য স্টেট ইন ক্যাপিটালিস্ট সোসাইটি গ্রন্থে দেখান যে রাষ্ট্রের আমলা, মন্ত্রী, বিচারকরা সাধারণ উচ্চবিত্ত শ্রেণী থেকে আসে, তাই রাষ্ট্র মানসিকভাবে ধনিক শ্রেণীর স্বার্থ দেখে। অন্যদিকে পোলান্তাস বলেন, কারা রাষ্ট্র চালাচ্ছে সেটা বড় কথা নয়, রাষ্ট্রের গঠন বা কাঠামো এমনভাবে তৈরি হয় যে রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন তাকে পুঁজিবাদী অর্থনীতির নিয়ম মেনেই চলতে হয়। এই কাঠামোগত কারণেই রাষ্ট্রকে একটি নিরপেক্ষ বা স্বতন্ত্র ভূমিকা পালন করতে হয়, যাতে সমাজের সকল শ্রেণীর কাছে রাষ্ট্রকে গ্রহণযোগ্য মনে হয়। একেই তিনি রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য বলেছেন। এবার উপসংহারে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় মার্ক্সবাদী তত্ত্বে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্য মানে রাষ্ট্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়, রাষ্ট্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, বিশেষ করে সংকটময় মুহূর্তে বা শ্রেণীর ভারসাম্যের সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে রাষ্ট্র অর্থনৈতিক ভিত্তি বা উৎপাদন ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্র আপাত দৃষ্টিতে নিরপেক্ষ বা স্বাধীন মনে হলেও তার মূল লক্ষ্য থাকে বিদ্যমান শোষণমূলক উৎপাদন ব্যবস্থাকে টিকিয়ে রাখা। তাই এই স্বাতন্ত্র্য হলো আপেক্ষিক, নিরঙ্কুশ নয়। আধুনিক পুঁজিবাদী রাষ্ট্রে জনকল্যাণকামিতার আড়ালে রাষ্ট্রের এই আপেক্ষিক স্বাতন্ত্র্যের রূপটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর।